নমস্কার, আমি বনশ্রী। আমার কহন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজ আমি গল্প শোনাবো আশাপূর্ণা দেবীর। রবীন্দ্রনাথ তাকে আশীর্বাণী দিয়েছিলেন, আশাপূর্ণা তুমি সম্পূর্ণা। আশাপূর্ণা দেবী এক বিস্ময়, তার কোনো কৃত্রিমতা নেই, হৃদয় দিয়ে অনুভব করেছেন জীবন। আজ আমি তার লেখা একটা গল্প শোনাবো। গল্পের নাম দ্রুত সিদ্ধান্তে। নিখিলের মৃত্যুটা তো অবধারিতই ছিল। দীর্ঘদিন ধরেই তো সেই অমোঘ শক্তি শত্রুর সঙ্গে লড়াই করে চলছিল। অবশেষে সেই লড়াইটায় হার মেনে চুপ হয়ে গেছে। সেই নিশ্চিত খবরটাই এইমাত্র এসে পৌঁছলো। সেই খবরে সোমার মুখের চেহারাটা যে এমন হয়ে পড়বে ভাবতে পারেনি কখনো অলোক। সোমার মুখটা হঠাৎ একদম সাদা দেখালো, তারপর অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। অলোকের মনে হলো সোমা যেন ভয়ঙ্কর একটা অসহায়তার গহ্বরে তলিয়ে যাচ্ছে, ব্যাকুল ভাবে একটা কিছু আঁকড়ে ধরবার জন্য খুঁজছে। একটু অবাকই হলো অলোক। বুলোর জন্য যে সোমার মনের মধ্যে এতখানি একটা নরম কোণ ছিল তা ধারণা ছিল না অলোকের। একটু যেন লজ্জিতই হলো মনে মনে। নিতান্ত কাছের মানুষ, দিন রাত্রির সমস্ত সময় যাকে দেখছি, বলতে গেলে একই হাওয়ায় নিঃশ্বাস নিচ্ছি, তেমন জনকেও আমরা সঠিক চিনতে পারি না, তার সম্পর্কে ভুল বিচার করে বসি। অলোকের মনে পড়ল বিয়ে হয়ে এসে সোমা বুলুকে নেহাত বালিকা কুমারী দেখেছে। সেই বুলুর জীবনে এত বড় বিপর্যয় ঘটে গেল। সোমা তার মেয়ে মন নিয়ে যতটা অনুভব করতে পারছে, অলোক বোধহয় তা পারছে না। খবরটা আসা মাত্রই অলোকের মনে হয়েছিল নিখিলের মৃত্যু মানেই তো বুলুরও মৃত্যু। তবু তো এতদিন পর্যন্ত জীবনের ঠাট বাট সাজিয়ে বেঁচে থাকার অভিনয় করে চলেছিল, এখন গ্রিন রুমে চলে যেতে হলো মেকআপটা মুছতে। বুলু অলোকের নিজের বোন, তবু অলোক সোমার মতো এতটা বিচলিত হয়নি বলে নিজের উপরই রাগ এলো অলোকের, লজ্জাও। আবার ভাবলো আমি পুরুষ, আমায় বিচলিত হলে চলবে কেন? অলোক একবার শুধু একটা উঁচু দেয়ালে টাঙানো বুলু আর নিখিলের বরকনে সাজা ফটোটার দিকে তাকালো। ছবিটার উপরে ধুলোর দাগ জমেছে, কারো মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। ভাবলো এতদিন ধরে ভুগছিল নিখিল, নিশ্চিত জানা ছিল আর কোনোদিন সে সেরে উঠে ফিরে এসে আবার বসবে ঘরে, ওই ছবিটার দিকে তাকিয়ে দেখবে, এমন আশা ছিল না বলেই কি ধুলোটা ঝাড়ায় উৎসাহ হয়নি? না এমনি খেয়াল হয়নি কালই কি ধুলোটা ঝেড়ে রাখবে তাড়াতাড়ি? যদিও নিখিল আর কোনোদিনই আসবে না, কিন্তু বুলু তো আসবে, কাল পরশু অথবা তরশু আসতেই তো হবে। আর কোথায় যাবে, আর কি করবে সে তার জন্মগৃহে ফিরে আসা ছাড়া? দেখলো সোমা তেমনি থমথমে মুখে জানলার দিকে তাকিয়ে বসে আছে নিথর হয়ে। দেখে মায়ায় মন ভরে গেল। ভাবলো সত্যি একটা মেয়ের অকাল বৈধব্য যে কি সাংঘাতিক, সেটা একটা মেয়ে মন যেমন অনুভব করতে পারে, একটা পুরুষ মন নিশ্চয়ই ততটা পারে না। আর সোমা বুলুটাকে সত্যিই বড় ভালোবাসে। বুলুকে কোনো উপলক্ষে, পুজোয় কি জন্মদিনে কিংবা বিবাহ বার্ষিকীতে কিছু উপহার দেবার সময় অলোকই বরং খরচ নিয়ে চাপাচাপি করেছে। সোমা তাতে রাগ করেছে, জোর করে বেশি দামি জিনিস কিনিয়েছে। বলেছে ভালো দেখাবে কেন, তোমার একটা প্রেস্টিজ নেই? এখন বোধহয় সোমা ভাবছে সেই সব সুন্দর সুন্দর শাড়ি, ছোটখাটো কিছু শৌখিন, হয়তোবা ইমিটেশন ও গহনা বুলুর কাছে এখন কত মিথ্যে, কত মূল্যহীন হয়ে গেল। আস্তে সোমার পিঠে একটা হাত রেখে বলল অলোক, এত বেশি আপসেট হয়ে পড়লে কেন সোমা, এটা তো জানাই ছিল। এতক্ষণ পরে হঠাৎ কথা কইতে পেয়ে সোমা যেন উথলে উঠল, প্রায় আর্তনাদের মতোই বলে উঠল, জানা ছিল তা জানি, কিন্তু এটা কি জানা ছিল ঠিক এই ভয়ঙ্কর সময়টাতেই? ভাবতে পারছি না। আর একটা মাস পরেও যদি। অলোক চমকে উঠল। অবধারিত হলেও যে ঘটনাটা ঘটে গেল সেটা তো ভয়ঙ্করই, কিন্তু নতুন আর কি ভয়ঙ্কর, যেটা আর একটা মাস পরে হলে সহনীয় হতো? তবে কি তবে কি বুলুর ব্যাপারে অন্য কোনো একটা তথ্য জানা আছে সোমার, যেটা অলোকের জানা নেই? বিয়ের এতদিন পরে হতাশ বুলু কি কোনো সম্ভাবনায় বিকশিত হচ্ছিল? তাই কি একটা মাস সময় কোনো ইশারা দিল? এমন হতে পারে একটা মৃত্যু পথযাত্রী, হ্যাঁ নিশ্চিত মৃত্যু পথযাত্রী লোক কি যাওয়ার আগে মারাত্মক একটা ভুল করে বসে বুলুর জীবনটাকে আরো জটিল করে দিয়ে গেল? তাহলে সেটা সত্যি যে ভয়ঙ্কর। ব্যাকুল হয়ে বলে ওঠে, সময়টা কি সোমা? সোমা হঠাৎ ঘাড় ফিরিয়ে তীব্রভাবে বলে ওঠে, জানো না সময়টা কি? তারিখ জানো না আজকের? হিসেব করে দেখোনি আর কদিন পরে পিকলুর মাধ্যমিক শুরু?
স্বর্গ হতে পতন বলে যে একটা তুলনা আছে, সেটা কি এইরকম কোনো ক্ষেত্রেই রচিত হয়েছিল? অলোক অবাক হয়ে তাকিয়ে দেখলো সোমার ওই যেন ভীষণ একটা অন্যায়ের বিরুদ্ধে রুখে উঠে অভিযোগ করার মতো মুখটার দিকে। এইটা অবশ্য সোমার অধিকাংশ সময়েরই স্বাভাবিক মুখ। সোমার মুখের গড়নটাই যেন সর্বদা কোনো একটা অভিযোগের ভঙ্গিতে উজ্জ্বল। সোমার চলাফেরা, কথা বলা, সর্ব অবয়বই যেন কোনো একটা কিছুর বিরুদ্ধে অভিযোগে উদ্যত। যে কোনো কথা বলার সময় সোমা তার অভিযোগের তর্জনীটা তুলেই বলে। এটাই দেখা অভ্যেস, এটাই চিরচেনা। তবু অলোকের আরেকবার মনে হলো আমরা নিতান্ত কাছের মানুষ, যার সঙ্গে দিন যামিনী ওঠা বসা, খাওয়া শোয়া, তাকেও কত কম চিনি। টেলিফোনের পর টেলিফোন আসছিল। যারা এদিকের ওদিকের কাছের মানুষ, তারা খবরটা জেনেই নতুন করে আরেকবার ব্যাপারটা ঝালিয়ে নিচ্ছে। হ্যাঁ, জানাই তো ছিল, তা শেষটা কি হলো? অবশ্য ওই রোগটির শেষটায় আর নতুন কি হবে? বুলুকে কি তোমাকেই গিয়ে নিয়ে আসতে হবে? তা সত্যি, আর কেই বা আছে? নিখিলের দিকে তো তেমন কেউ। মনের জোয়ারটায় একটু ভাটা পড়তেই সোমা বলল, তোমাকেই আনতে যেতে হচ্ছে? তাছাড়া মানে নিখিলের অফিসের যে ভদ্রলোক তোমার অফিসে ফোনটা করেছিলেন, তিনি কি যেন বলেছিলেন তিনি দিয়ে যেতে পারেন, তারও কলকাতাতেই বাড়ি। অলোক বলল, বলেছেন বলেই তাই কি হয়? এই সময় একটা পরের সঙ্গে, আহা, বিদেশে ওইসব পরই তো সবচেয়ে আপন হয়। তোমার যাওয়া মানেই তো, ওহ, এখন আর তোমার ওই মানে বুঝবার সময় নেই সোমা, এক্ষুনি বেরোতে হবে। আমাকে এক কাপ চা দিতে বলো, আর একটা ব্যাগে দু একটা জামা টামা আর তোয়ালে, টুথব্রাশ। ঠিক আছে, ও আমি নিজেই নিয়ে নেব। সোমা প্রতিরোধের গলায় বলে, এখন কোনো ট্রেন আছে কিনা খোঁজ নিয়েছো? আসানসোলে পৌঁছে যাওয়ার ট্রেন ঘন্টায় ঘন্টায় পাওয়া যাবে। সোমা আবার একটু শক্ত যুক্তির খুঁটি ধরতে চেষ্টা করে, বলে, ওরা তো খবর দেবার সময় বলেই দিয়েছে ডেড বডি বেশিক্ষণ ফেলে রাখা ঠিক নয়, তাই তোমার জন্য বেশিক্ষণ অপেক্ষা না করে তাড়াতাড়ি ব্যবস্থা করে ফেলবে। তবে আর এত তাড়াহুড়ো করে ছুটবার দরকার কি? গিয়ে পড়লেও তুমি তো আর আসল কাজটায় লাগবে না। সে তো আমাদের নিষ্ঠুর শাস্ত্র আর নির্দয় সমাজ বুলুকে দিয়েই করিয়ে ছাড়বে। অলোক থমকে বলে, আসল কাজটা কি? কি আর মুখাগ্নি? সেটা তো বুলুকেই করতে হবে। তবে আর তুমি কেন এত তাড়াহুড়ো করে? অলোক তার কি দু একটা জিনিস অ্যাটাচিতে ভরে নিতে নিতে মুখ না তুলেই বলে, নিষ্ঠুর শাস্ত্র, সমাজ ব্যবস্থা, ওহ, কই আমায় চা দিচ্ছে? দিচ্ছে দিচ্ছে, বললে তো ঘন্টায় ঘন্টায় ট্রেন পাওয়া যাবে। একটু করো না, বলছি যে একটু কিছু খেয়ে নিয়ে গেলেই ভালো হয় না? বুঝতেই পারছো সেখানে গিয়ে কি অবস্থার মধ্যে পড়বে, কখন কি জুটবে না জুটবে, এখন কিছুই বুঝতে পারছি না। যাক, আজকের মধ্যে ওর ঘরটা একটু ঠিক করে রেখো, এসেই হয়তো শুয়ে পড়তে চাইবে। সোমা হঠাৎ ইতস্তত করে বলে, কোন ঘরটা? অলোক যেন কেমন রুক্ষভাবে বলে ওঠে, কেন ভুলে যাচ্ছ? বুলুর একটা ঘর ছিল না, যেটায় পড়াশোনা করতো আর শুতো? অনেক দিন পর্যন্ত বুলুর ঘর বলাও হয়েছে। খাটটা নেই সেখানে? সোমাও রুক্ষ হয়, থাকবে না কেন? খাটখানা আবার কোথায় উড়ে যাবে? কিন্তু সেই ঘরটাতেই যে এখন পিকলু পড়াশোনা করে তা তো ভালোই জানো। ব্যবস্থাটা বদলে নিতে হবে। এখন বদলে ও ঘরটা তো ছোট্ট বুলুর কত জিনিস ধরবেই না। আমাদের বেডরুমের পাশের মাঝের ঘরটা বুলুর জন্য গুছিয়ে রাখি না? মাঝের ঘরটা? এখানে তো সব সময় লোকজন আসার ভিড়। এখন তো ভিড় আরো বাড়বে। বুলুর এই অবস্থায় অসুবিধে হবে। ওই কোণের দিকের ছোট্ট ঘরটাই ওর পক্ষে সুবিধে। সোমা আরো রুক্ষ হলো, তুমি শুধু একজনের সুবিধাই ভাবছো, অন্য কারো কথা ভাবছো না। ভাবছো না ঠিক এই পরীক্ষার মুখে মোক্ষম সময় পড়ার জায়গা বদল করতে হলে কি ভীষণ আপসেট হয়ে যাবে মেয়েটা। আমার মনে হচ্ছে এখন বুলুর দিকটা ভাবাই প্রধান দরকার। তোমার তো তাই মনে হবে। ছেলে মেয়ের পড়ার ব্যাপার নিয়ে কবে ভেবেছো যে হঠাৎ ভাবতে শিখবে? তবে এই মাধ্যমিকটাই যে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, এর রেজাল্টের উপরই সারা জীবনের উন্নতি, এটাও কি জানা নেই? টেস্টটাতেও তো হঠাৎ জ্বরে পড়ে যাওয়ায় তেমন ভালো করে উঠতে পারেনি, তবু যা করেছে যথেষ্ট। ওই জ্বরের ব্যাপারটা না হলে। অলোকের চা এসে গিয়েছিল। সে চায়ে চুমুক দিতে দিতে বলে, তবেই দেখছো হঠাৎ কিছু এসে পড়লে তার উপর হাত নেই, মেনেই নিতে হয়। তার মানে তুমি বলতে চাইছোটা কি? ঘর ট্রান্সফার করলে পিকলুর পড়ার ক্ষতি হয়, হোক, সেটা মেনেই নিতে হবে? ওহ, এমন কথা তুমিই বলতে পারো। যেটার উপর হাত নেই তার কথা আলাদা, কিন্তু যেটার উপরে হাত আছে শুধু অগ্রাহ্য করে সেই মস্ত ক্ষতিটা মেনে নিতে হবে? না না, কিছুতেই আমি এ সময় ওকে এভাবে ডিস্টার্ব করবো না। তোমার বোনের জন্য আমি বরং আমার নিজের বেডরুমটাই ছেড়ে দিচ্ছি। আশ্চর্য,
একটা সামান্য ব্যাপার নিয়ে এত অস্থির হচ্ছ কেন? এই এতদিন ধরে গোটা তিনেক টিচার রেখে পড়লোটা কি তাহলে? যদি এই কদিনের জন্য পড়ার জায়গাটা বদল করলেই সব গোলমাল হয়ে যাবে। 3টে টিচার? ও, তুমি এখন আমার 3টে টিচার দেখাতে আসছো? একটার জন্যও কোনো চেষ্টা করেছো তুমি? আমি একে ওকে ধরে, তাও তো অঙ্কের টিচারটা আমার মেজ বৌদির ভাইকে ধরাধরি করে কত কমে রাজি করিয়েছি। ওর পড়া, ওর ভবিষ্যৎ, ওসব নিয়ে তুমি একদিনের জন্য মাথা ঘামিয়েছো? অলোক দাঁড়িয়ে উঠে বলে, তুমি এত বেশি ঘামিয়েছো যে আর দরকার হবে ভাবিনি। আমি তো তোমাদের মধ্যে একটা ফালতু। যাক, এখন আর এসব কথার সময় নেই, বেরোচ্ছি। তবে নেহাতি যদি বুলুর ঘরটা বুলুকে ফিরিয়ে দেওয়া অসম্ভব হয়, যা বুঝবে করবে, তবে এসেই যেন বেচারি একটু শুয়ে পড়তে পায়। বোধহয় কালকেই চলে আসছি রাতের দিকে। এই সময় পিকলু ঘরে এসে দাঁড়ায়। বাপ্পি, কি রে, মাস্টারমশাই চলে গেছেন? আচ্ছা, আমি বেরোচ্ছি রে, সাবধানে থাকিস। রাতে বোধহয় তোর মনু মামা এসে থাকবে, তাই না? সেই কথাই বলছিল না ফোনে? ও আর কি বলবে, সোমা বলল। আমি বলে করে ঠিক করলাম, যা দিনকাল, রাতে দুটো বাচ্চাকে নিয়ে একা থাকা। যাকগে, ও নিয়ে আর তোমার মাথা ব্যথা নেই। আপাতত তো নেই বটে সোমা, মাথাটা এত বেশি ব্যথা। বাপি, কিরে, আবার কিরে? তুমি তো বললে ঘন্টায় ঘন্টায় ট্রেন পাওয়া যায়, তাহলে আরেকটু দাঁড়াও না। অলোক তার সদ্য কিশোরী মেয়েটার লাবণ্য ভরা মুখটার দিকে তাকায় একবার। এখন সেই লাবণ্যের আলোর উপরে মেঘের পুরো ছায়া। কেন রে, কি বলবি? আরে, এখন থেকেই পরীক্ষা দিতে যাওয়ার প্রণামটা সারতে আসছিস নাকি? আমি তো কালই আসছি, বড় জোর পরশু সকালের দিকে। না, প্রণাম টনাম নয়, বলছি কি পিসিকে এখানেই নিয়ে আসবে ঠিক করে ফেলেছো? তাছাড়া, অলোক ভুরুটা কুঁচকে তাকায়। হ্যাঁ, সে তো ঠিক, এখানেই তো আসবে। তবে এখন একটা মাসের জন্য অন্য কোথাও রাখার ব্যবস্থা করতে পারো না? অলোক আবার তাকিয়ে দেখে। এই আবেদন ওর নিজের না অন্যের দ্বারা নিয়ন্ত্রিত? তবু বোকার মতোই বলে উঠল অলোক, অন্য কোথাও? তোদের পিসির আর কে কোথায় আছে? মামনি তো বলছিল বর্ধমানে পিসির শ্বশুর বাড়িতে কিরকম যেন আত্মীয়রা আছে। বর্ধমানে? তাই নাকি? আমি তো জানতাম তোদের পিসির সেখানে কেউ নেই। আছেন সেটা তোদের মামনি সব জানে, তা জানতাম না। সোমা অবশ্য সামনেই দাঁড়িয়ে, সে ফস করে ওঠে। বলেছি আমি সব জানি। শুনেছিলাম ওখানে নাকি নিখিলের দুঃসম্পর্কের জ্ঞাতি ভাইটাই থাকে। এদের জমি জমা সব তারাই ভোগ করে, মাঝে মাঝে চিঠিপত্রও দেয়। তো এই ভীষণ অসুবিধার সময় মাসখানেক তাদের কাছে গিয়ে থাকা যায় না? খুবই অসম্ভব। বর্ধমান এমন একটা গন্ড গ্রাম নয়, রীতিমতো শহর। কলের জল, ইলেকট্রিসিটি সবই আছে। আরে বাস, এই এত সব জানো? তবে জানার আর কি বাকি আছে? তবে বুলুকে সেখানে রেখে আসা আমার পক্ষে সম্ভব কিনা সেটা জেনে দেখার খেয়াল করনি, এই আর কি। সোমা তার স্বভাব ছাড়া এতটা নরম গলায় বলে, আমি কি বলছি বরাবরের জন্য? নেহাত নিরুপায় হয়ে ভেবে চিনতে ওই একটা মাসের কথাই বলছিলাম। বুলুরও এখন শ্বশুর বাড়ির দিকের লোককে ভালোই লাগতে পারে। দেখেছে তো তাদের বিয়ের সময়। আর সেই বাড়িটাও তো নিখিলের স্মৃতির। বিয়ের পর হানিমুন হিসেবে ওখানেই তো গিয়েছিল কদিনের জন্য ভিটে দেখাতে। ওহ, তোমার কত কথা মনে থাকে। কিন্তু আমি যে বাড়িটা চিনি না, তাদের কাউকেই চিনি না, তা জানো অবশ্যই। অলোক ঘর থেকে বেরিয়ে আসে, সঙ্গে সঙ্গে সোমা আর পিকলু। পিকলু বলে ওঠে, বাপি, শুধু তো আশাই নয়, মামনি বলছিল এখানেই নাকি পিসের শ্রাদ্ধ নাকি সব হ্যাঙ্গামের ব্যাপার ট্যাপার হবে। বাপি গো, আমার তাহলে কি হবে? তুমি কি চাও আমি ফেল করি? অলোক মেয়েটার কাঁদো কাঁদো মুখটার দিকে তাকিয়ে মমতার গলায় বলে, অত ভাবছিস কেন? সেসব কি খুব একটা ঘটাপটার ব্যাপার হবে? নিচের তলার কোনো একটা ঘরে যা হোক করে ওর জন্য তোর কোনো অসুবিধে হবে না। তুই নিজের ঘরে খিল দিয়ে পড়বি। সময় সময় ঈষৎ চঞ্চল হয়ে বলে, কথায় কথায় সেই দেরি হয়ে গেল, অথচ কিছু খেয়ে নেওয়া হলো না। বশত আমি কিছু একটু আনছি। লাস্ট ট্রেন তো শুনলাম রাত 10:55, অনেক সময় আছে, বলে দ্রুত পায়ে চলে যায়। আর পিকলু এই সময় বলে ওঠে, জানো, মামনি আমার শাসন দিয়ে বলে রেখেছে স্ট্যান্ড করা চাই, না হলে মামনি গলায় দড়ি দেবে। অলোক এই দুঃসময় হঠাৎ প্রায় হেসেই ফেলে বলে, তোর মামনি একটা বদ্ধ পাগল, ভয় পাইয়ে দেবার জন্য এমন একটা অদ্ভুত কথা বলেছে দেখ। পিকলু এদিক ওদিক তাকিয়ে গলার স্বর নামিয়ে অথচ জোরের সঙ্গে বলে, শুধু মামনিই নাকি, কৃষ্ণা মাসি, বিদিশা মাসি আর তপতী মাসি, এরা 3জনেই তো বলে রেখেছেন তাদের ছেলে মেয়েকে স্ট্যান্ড করতে না পারলে বিষ খাবেন, কি গায়ে কেরোসিন ঢেলে পুড়ে মরবেন, না হয় একটু গলায় দড়ি দেবেন। বিদিশা মাসি তো আবার ওর ছেলেকে বলেছেন প্রথম 5 জনের মধ্যে হতেই হবে।
তপতি মাসি মেয়েকে বলেছেন অন্তত 20 জনের মধ্যেও যদি না হতে পারিস, তোকে নিয়ে বিষ খাওয়া বা নিরুদ্দেশ হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার, তা মনে রাখিস। লোক সমাজে মুখ দেখানো তো যাবে না তাছাড়া। পিকলুর এই মাসিরা হচ্ছেন সোমার সহকর্মীরা। সোমা একটা মাঝারি নামি দামি মেয়ে স্কুলের ইংরেজির টিচার। অন্য বিষয়ের ওই 3টি টিচার ওর বিশেষ বন্ধু। ওদের কথা শুনে শুনে অলোকের মতো অন্যমনস্ক লোকটার ওদের নামগুলো মুখস্থ হয়ে গেছে, বরং ওদের বাঘ ভঙ্গি মতবাদ ইত্যাদি ইত্যাদিও। এই 3 বান্ধবী সমেত সোমার এই বিশেষ 4 সদস্য সমিতিটির মধ্যে কেবলমাত্র বিদিশারই ছেলে, বাকি 3 জনের 3 কন্যাই এবছরে মাধ্যমিক দিচ্ছে। অবস্থার এই মিলটিতে এদের হৃদয়গত মিলটিও এত গভীর হয়ে চলেছে। বান্ধবীদের 3 জনেরই একটি করে সবেধন নীলমণি। সোমারই ব্যতিক্রম। মেয়েটা বছর 10 হয়ে যাওয়ার পর দুম করে এক উত্তর। যদিও বাইরে বাপরে মারে বুড়ো বয়সে আবার কি জ্বালা হলো আমার, তবে ভিতরে ভিতরে গণেশ জননী হওয়ার আহ্লাদে ডগমগ। এবং অতঃপর সেই ছেলেকে 2.5 বছর বয়স হতে না হতেই ইঁদুর দৌড়ের লাইনে লাগিয়ে দিয়ে সর্বদা তার ভবিষ্যৎ নিয়ে কুণ্ঠিত। তবে দিদির পরীক্ষার দৌলতে তার প্রতি সম্প্রতি নজর একটু শিথিল হয়ে গেছে। এখন শুধু পিকলু আর শুধু মাধ্যমিক। এই গন্ডাখানিক মহিলার জীবনে আর কোনো কিছু নেই। এদের ধ্যান জ্ঞান চিন্তা চেতনা সব ওই ছেলে মেয়েকে ঘিরে। ওদের গল্পের মধ্যে কেবলমাত্র স্বামীটি আর সংসারটি নিয়ে কি পরিমাণ জ্বালা, তারই বিশদ বিশ্লেষণ। যার যেমন ভাষাই হোক, বক্তব্য একই। সংসার সম্পর্কে উদাসীন স্বামী আর নিজের হিত জ্ঞানহীন সন্তান এবং উদ্ধত অবাধ্য দুর্বিনীত কাজের লোকদের নিয়ে সংসার সামলানোয় তাদের কি যন্ত্রণা। এরা কিন্তু যেমন তেমন গোলা মেয়ে নয়, রীতিমতো বিদুষী। তথাপি ওদের মুখে যে এছাড়া আর কোনো কথা নেই, তা শুনে শুনে এত মুখস্থ হয়ে গেছে অলোকের, কাউকে না দেখেও চেনা হয়ে গেছে। আর জানে বাড়িতে সোমা যতই কাটা ছাটা সুরে কথা বলুক, ওদের কাছে গেলেই গড়িয়ে পড়ে বিগলিত সুরে বলবে, সত্যি ভাই আপনারা নাকি আপনাদের কর্তামশাইরা ছেলে মেয়ের পড়াশোনা সম্পর্কে খোঁজ খবর নেন? ডেকে জিজ্ঞাসা করেন, ইস আমার ইনিটি এখনো পর্যন্ত বোধহয় জানেন না মেয়ের কি কি সাবজেক্ট। যাই কিছু জিজ্ঞেস করি দিব্যি গা ঝেড়ে বলে দেবেন, সে তুমি যা ভালো বুঝবে। নিজে থেকে কোনো ডিসিশন দিতে চাইবে না। তবে বাড়িতে ওই কথাটাই একটু তেরচা করে বলে অলোককে। আশ্চর্য, নিজে থেকে কি কোনো কিছুই ডিসিশন নিতে পারো না? সবটা আমায় ভেবে ঠিক করতে হবে? পুরুষ মানুষ যে এমন হয় কখনো দেখিনি। এই তো বিদিশাদির হাজবেন্ড ছেলের জন্য মাস্টার ঠিক করবার সময় বলেছিলেন, স্রেফ পেশাদার বুড়ো হাবড়া মাস্টার রাখা কোনো কাজের কথা নয়। মাস্টার হওয়া উচিত ঝকঝকে চকচকে টাটকা পাশ করে আসা ইয়াং, যার প্রত্যেক বিষয়ে এখনো ইন্টারেস্ট আছে, আর ছাত্রের মধ্যে সেই ইন্টারেস্টে জাগিয়ে তুলতে পারার ক্ষমতা আছে। তুমি ভাবতে পারবে এরকম, না পারবে এরকম ডিসিশন নিতে? অলোক মুখে বলেছিল বোধহয় নয়, আর মনে মনে বলেছিল পারবো না, কারণ তোমার বিদিশাদির ঘরের ওই বিগ্রহটি ছেলে, আমাদেরটি তো বিগ্রহ নয়, প্রতিমা। তাজা ঝকঝকে একখানে ইয়াং ম্যান সেবাই টেনে লাগালে কি হতে পারে কি না পারে সে খেয়াল আছে? না, জুৎসই উত্তরটা কখনোই সোমার মুখের উপরে বলে উঠতে পারে না অলোক। তাই সোমা জানে তার হাজবেন্ডটি হাবা গোবা নেতা জোবড়া মেরুদণ্ডহীন, নেহাত ভিজে তুলো সলতে, কখনই কোনো উত্তাপেই ফস করে জ্বলে উঠতে পারবে না। কারণ অলোকের প্রায় সব কথাই মনে মনে। এখনো তাই চেঁচিয়ে বলে উঠতে পারেনি পরীক্ষার রেজাল্ট ভালো করতে হবে বলে মানবিক ধর্মটা বিসর্জন দিতে হবে, মানুষ নামের অযোগ্য হতে হবে। আপন সন্তানকেও তাই শেখাচ্ছ? তা ওই ছোট্ট ছেলেটাও যখন কাছে এসে বলে উঠল, বাপি তুমি নাকি পিসিকে এখানে নিয়ে এসে চিরকাল রেখে দেবে, কখনো তা করতে পারবে না। বাড়িতে অন্য লোক এলেই আমার বিচ্ছিরি লাগে, আমার পড়া হয় না, পিসি থাকবে না। তখন তাকে ঠাস করে একটা চড় কষিয়ে দিয়ে বলতে পারলো না, এমন অসভ্যতা শিখেছিস কি করে? চেঁচিয়ে উঠে সোমাকে বলতে পারলো না, সোমা প্রাণপাত করে এই শিক্ষা দিয়ে ছেলেকে মানুষ করে তুলছো তুমি? মানুষ করছো না জানোয়ার বানাচ্ছ? ছেলের ভবিষ্যৎটা খুব ফলাও করে ভাবছো, আর নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে সেটা ভাবার দরকার একটুও নেই? ভাবছো না আমাদের ভবিষ্যৎ বলতে তৈরি হচ্ছে একটা জানোয়ার? ভাবনার গাড়ি কত দ্রুত চলে, গাড়ি না রকেট? ছেলেকে বললো রাত হয়েছে, ঘুমাও গে যাও। আবার মায়ায় মনটা ভরে গেল, কাল ফিরবে না, বাপিকে দেখতে পাবে না। এই সময় সোমা এলো, সঙ্গে কাজের মেয়েটা কি একটা ট্রেতে কিছু নিয়ে এসে সেন্টার পিসটার উপরে নামিয়ে রেখে চলে গেল। সোমা বলল, খেয়ে নাও তো,
চায়ের সঙ্গে খাবার জন্য বানানো হয়েছিল, আবার গরম করে আনলো। তাকিয়ে দেখলো একটা সন্দেশ, এক গ্লাস জল আর একটা প্লেটে ঈষৎ ধোয়া ওঠা এক প্লেট চাউমিন। এত কে খাবে বলে অলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সন্দেশটা তুলে নিয়ে জলটা ঢকঢক করে গলায় ঢাললো। কিন্তু সোমা সরে এসে ওর কাঁধটা প্রায় খামচে ধরে বলে ওঠে, প্লিজ এটা খেয়ে নাও, দুপুরে তো টিফিনও খাওয়া হয়নি। কি ভেবে অলোক ঠিক আছে বলে সোফাটায় বসে পড়ে প্লেটটা হাতে তুলে নিল। চামচে করে আস্তে মুখে তুলতে তুলতে বলল, যা দেখছি ওই 10টা 58 শেষ গতি। ওহ, কতটা দিয়েছো, খাও না, খেয়ে নাও সবটা, তত তাড়া নেই তো আর। তারপর আরো নরম গলায় বলল, দেখো তুমি কিছু চিন্তা করো না, ডিসিশন নিয়ে ফেলেছি মনে মনে। কালকের মধ্যেই আমাদের বেডরুমটাই বুলুর থাকার মতো ঠিক করে রাখবো। ও এসে কিচ্ছু অসুবিধে ফিল করবে না। আমরা টিকলুকে নিয়ে মাঝের ঘরটাতেই বেশ থাকতে পারবো। আমরা মা বাবা সন্তানের ভালোর জন্য যদি এটুকু স্যাক্রিফাইস না করতে পারি তো কিসের গৌরব। পিকলুর ব্যবস্থা যাতে একটি আলপিনও না নড়ে চড়ে তো দেখতেই হবে। তাছাড়া মাত্র একটা মাসের জন্য বই তো নয়। পিকলুর মাথা থেকে পাহাড়টা নেমে গেলে ছোট্ট ঘরটা বুলুকেই দিয়ে দেবো। ওর জন্য তো পার্মানেন্ট ব্যবস্থাই করতে হবে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। ছোট ঘরটা বুলুকেই দিয়ে দেবে, সোমার কথাটাই উচ্চারণ করলো। তারপর হাতের প্লেটটা নামিয়ে রেখে দাঁড়িয়ে উঠে বলল, ওই নিয়ে তুমি আর বেশি মাথা ঘামিও না সোমা, বুলুকে এখন আনছি না। আনছো না? না, ভেবে দেখছি। একটা মাস ওখানে থাকাই সুবিধে। সোমা অবাক চোখে তাকালো। ওখানের কোয়ার্টার্স ছেড়ে দিতে হবে না? এক্ষুনি না, সেই জন্যই তো ভদ্রলোক বলেছিলেন এখনই যখন সংসার উঠিয়ে নিয়ে যেতে হচ্ছে না, তখন মিসেস রায়কে কারুর নিতে না এলেও চলবে, আমি পৌঁছে দিয়ে আসতে পারি। আমি তো সপ্তাহে সপ্তাহে কলকাতা যাই, ওখানে ফ্যামিলি। অবশ্য আপনাদের সেন্টিমেন্টের দিক থেকে যদি আসতে চান আলাদা কথা। ভারী ভদ্রলোক। শুনতে শুনতে সোমার মুখে যেন হাজার বাতির আলো ফুটে ওঠে। তবে সেই সুইচটা অফ করে দিয়ে বলে, সত্যি, আর ওদের কোম্পানিও তো খুবই ভালো। এই এতদিন ফুল পেয়ে ছুটি দিয়েছে, চিকিৎসার খরচ দিয়েছে, তার উপর এই অফার। অলোক বিগলিত নয়, সে অগ্রাহ্যের সুরে বলে, এর মধ্যে কোম্পানির কোনো মহত্ব নেই, এসব তো এরকম সব কোম্পানিরই নিয়ম। সোমার মুখে করুণার স্নিগ্ধ ছায়া। তা এর একরকম ভালোই হলো। আহা, এতদিনের সাজানো সংসারটি এভাবে হঠাৎ শিকড় উপড়ে দিয়ে চলে আসা কি কম কষ্টের হতো? যত ভাবছিলাম ততই প্রাণটা ফেটে যাচ্ছিল। তা পুরো মাসটা কেটে গেলে একটু তো সামলে উঠবেই। তখন ধীরে সুস্থে গুছিয়ে গাছিয়ে, ওহ, একটা সাজানো সংসার, কত জিনিস, উফ, কোথায় যে এগুলো রাখা হবে। হয়তো কিছু কিছু বেচে টেচে কি বিলি দিয়ে আসতে হবে। সে সময় হয়তো তোমার আবার একবার যেতে হতে পারে। অপরে কি আর সেভাবে ওর দিকটা দেখবে? কথা কওয়া মানেই মেল ট্রেন চালানো। কত কম সময়ের মধ্যে কতগুলো কথাই যে বলে ফেলতে পারে সোমা। তবে এখন হঠাৎ ট্রেন থামিয়ে ফেলে যেন চমকে উঠে বলল, কিন্তু এতদিন কি বুলু একা থাকতে পারবে? পাড়ার লোক মনে হচ্ছে অবশ্য খুবই ভালো, তবু। অলোক এতক্ষণে একটা সিগারেট ধরিয়েছে, সেটা টান দিয়ে বলে, পারবে না, সেটা কোনো কথা নয়। পারতে বাধ্য হলে মানুষ কি না পারে। তবে পারতে দেওয়াটা আমার পক্ষে গৌরবের হবে না। লোক সমাজে মুখ দেখাতে হবে তো আমাকেও এই একটা মাস থেকেই যেতে হবে। তোমাকেও থেকে যেতে হবে? সোমা যেন ওর অজানা কোনো দুর্বোধ্য ভাষা শুনছে। কোথায় থেকে যেতে হবে? কোথায় আর? আসানসোলেই, বুলুর কাছে? কি বলছো বুঝতে পারছি না। তোমার অফিস নেই? অলোক সিগারেটটা একটা লম্বা টান দিয়ে বলে, অবশ্যই আছে, তবে জীবনে আরো কিছু আছে। ছুটি তো পাওনা আছে অনেক। ওখান থেকে অফিসে ফোন করে অবস্থা জানিয়ে মাসখানেকের মতো ছুটির স্যাংশন করিয়ে নিতে হবে। অসুবিধে হবে না। সোমা তাকিয়ে দেখে ঝাপসা ঝাপসা ভাবে সিগারেটটা শেষ টান দেওয়ার জন্য বেশ খানিকটা ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়েছে। অলোকের মুখটা ভালো দেখা যাচ্ছে না। সেই ছায়া ভেদ করেই দেখার চেষ্টা করে বলে, আর এখানে পিকলুর পরীক্ষার সময় তুমি থাকবে না? সামনে আসতে থাকা সত্ত্বেও পোড়া সিগারেটটার শেষ অংশটুকু মাটিতে ফেলে জুতোর তলা দিয়ে ঘষে নিশ্চিহ্ন করে ফেলে অলোক বলে, আমি আর তোমাদের এসবের কোনো কর্মে লাগি? আমার থাকাও যা, না থাকাও তা। সে জানি, তবু তুমি থাকবে না এটা ভাবতে পারলে কি করে? জানো তপতির হাজবেন্ড মেয়ের পরীক্ষার কারণ দেখে 3 সপ্তাহ ছুটি নিয়ে রেখেছেন? না, তাও জানো না। আমি কোনো কাজে লাগি না বলে গা ছেড়ে দিচ্ছ? পিকলুর মনের দিকটা ভাবছো না? ভেবেই তো এই ডিসিশনে এলাম। আমি থাকায় কোনো লাভ নেই, না থাকাটা বরং এক হিসেবে সেফ। মানুষের জীবন মরণের কথা তো বলা যায় না, যে কোনো মুহূর্তেই মরতে পারে। ধরো পিকলুর পরীক্ষার শুরুর দিনই সকালবেলা হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মারা গেলাম, তখন কি অবস্থা হবে ওর? আহ, কি যাতা বকছো, এরকম কথার কোনো মানে আছে? নেই বা কেন?
এই তো তোমার নিজের বড় জামাই বাবুই, সহজ মানুষ, খাওয়া দাওয়া করে শুতে যাচ্ছেন, বিছানায় উঠতে গিয়ে বুকে হাত চেপে লটকে পড়লেন আর সঙ্গে সঙ্গে হয়ে গেলেন। মনে নেই? তেমনও তো হতে পারে। সোমার মুখটা লাল হয়ে ওঠে। ওহ, তুমি তুমি না কি একখানা লোক! এই সময় এসব কথা বলতে ইচ্ছে করছে? ইচ্ছের কথা নয়, সম্ভাবনার কথা বলছি। যদি এমন হয় সেই অবস্থায় পরীক্ষা দিতে বসে খুব মন দিতে পারবে কি? তাহলে নিশ্চয়ই রেজাল্ট ভালো হবে না। তার ফলে হয়তো বেচারাকে একই সঙ্গে মা বাবা দুই হারাতে হবে। কি বললে? তোমার এ কথার মানে? তোমার এ কথার মানে কি? ঠিকরে উঠছে সোমা। এখন আর মানে বোঝবার সময় নেই সোমা, নিজেই ভেবে নিয়ে বুঝতে পারবে। ওহ, তোমায় যে কি বলতে হয়! তুমি একটা কি সাধে বলছিলাম নিখিল এমন সময় মারা গেল, বলতে গেলে আমাকেই মেরে গেল, অথচ মাত্র একটা মাস পরে গেলে এমন কিছুই হতো না। মানে ওর যাওয়াটা তো নিশ্চিতই ছিল। যাক, পাগলামি ছাড়ো তো, আমি যে ব্যবস্থা করেছি সেটাই স্বাভাবিক। পারো যদি তো কালই ওকে নিয়ে চলে এসো। অকারণ ওখানে বসে থাকার কোনো মানে হয় না। ছুটিটাকে সামান্যর জন্য নষ্ট করে কোনো লাভ নেই, অন্য বেশি দরকারও আসতে পারে। বুলের জন্য আমি আমার বেডরুমটাই ছেড়ে দেবো মাসখানেকের জন্য। আর নিখিলের ওই কাজ টাজ ওনাকে গঙ্গার ঘাটে গিয়েও করা যায়। কি করতে হবে না হবে পুরোটাই বলে দেয়, সব গুছিয়েও দেয়। শুধু বলুক একটা গাড়ি করে নিয়ে চলে যাওয়া। অলোক অদ্ভুত একটু হেসে বলে, এত তথ্য জানা আছে তোমার? বিপদে পড়লে অনেক কিছুই জানতে হয়, তাই বলছি তোমার ওই আসানসোলে থেকে যাওয়া, ছুটি নেওয়া এসব চিন্তা ছাড়ো। আমার কথাটা শোনো মন দিয়ে। তুমি বরং কথা শেষ করতে পারে না সোমা। যা সোমার এই 19 বছরের দাম্পত্য জীবনে বোধহয় এই প্রথম। ওকে থামিয়ে অলোক কথা বলে উঠেছে, এমন কবে হয়েছে? উল্টোটাই তো হয় সব সময়। সোমা জানে বক্তার ভূমিকাটাই তার একচেটে, অলোকের ভূমিকা শ্রোতার। আজ ওর কথার মাঝখানে অলোক বেশ দৃঢ় স্বরে বলে ওঠে, না, আমার যা ডিসিশন নেবার নেওয়া হয়ে গেছে, তার আর বদল হবে না। তোমার মেয়ের পরীক্ষা মিটে গেলেই ফিরে এসে। এই লোকটাকে কি হঠাৎ নতুন দেখছে সোমা? ওর গলার স্বরে এমন দৃঢ়তা এলো কি করে? তবু মনে জোর করে আবার নিজের ভূমিকাতেই ফিরে এলো। অলোকের কথার মাঝখানে বলে উঠলো, শুধু আমারই মেয়ে, তোমার নয়? অলোক একটু বোধহয় হাসলই, বলল, আইনত অবশ্য আমারও, সামাজিক পরিচয় হয়তো বা আমার ভাগেই বেশিটা। তবে কি জানো, অধিকার বোধ না থাকলে আমার জিনিস বোধও আসে না। পিকলুর শিক্ষা দীক্ষা আচার আচরণ কোনো কিছুর উপরই কি নির্দেশ দেবার অধিকার আছে আমার? আমি যদি ওকে এ শিক্ষা দিতে যাই, পিকলু, পরীক্ষায় কিছু ভালো নম্বর পাওয়াই জীবনের সার সত্য নয়, তার থেকে বড় সত্য সভ্যতা, ভব্যতা, মানবিকতা আর ভালোবাসা। দাঁড়াবে আমার সেই শিক্ষা? দাঁড় করাতে দেবে তুমি তা? সে যাক, যা বলছিলাম, ওর পরীক্ষা মিটে গেলেই ফিরে এসে কোনো একটা ভালো মতো বিল্ডিং কন্ট্রাক্টরের সাহায্যে নিয়ে, যাতে ওর তাড়াতাড়ি সম্ভব বাড়িখানাকে চুলচেরা ভাগে সমান দুভাগ করে দুটো সেপারেট ফ্ল্যাটে দাঁড় করাতে পারি, তার ব্যবস্থা করে ফেলবো। সোমা এতক্ষণ যেন কথাগুলোর মানে বুঝবার চেষ্টা করছিল, তাই হাঁ করে তাকিয়ে চুপ করে শুনছিল।